আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন ডাক্তার জাহিদ হাসান। জি জনাব ডাক্তার জাহিদ হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। ডাক্তার জাহিদ হাসান, আপনি যে বিষয়ে বলছিলেন যে আসলে আমাদের যেই মানুষ, আমাদের সেই মানুষের তুলনায় যে আমাদের যে আইসিইউ বেডের সংখ্যা আসলে অনেক কম। তো আসলে এই পরিস্থিতিতে মানুষ এখন আইসিইউ বেড চেয়েও পাচ্ছে না, মানুষ হাসপাতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেয়ে ঘুরছে, তারপরে বেড পাচ্ছে না। এমনকি আমি যতটুকু জানি যে চট্টগ্রামে একজন বিশিষ্ট শিল্পপতি যিনি আইসিইউ বেড না পেয়ে সাধারণ মানুষের মতো চিকিৎসা নিয়েছেন, যেখানে শিল্পপতিরা পর্যন্ত সিট পাচ্ছে না, যেখানে আমরা তো আসলে যে সাধারণ মানুষ তাদের ভোগান্তিটা নিশ্চয়ই অনেক বেশি। সেক্ষেত্রে আমাদের যখন করোনার উপসর্গ গুলো দেখা দিবে, সেক্ষেত্রে আমরা ঘরে বসে আমরা কিভাবে এবার ম্যানেজমেন্ট করতে পারি, বা এই সিমটম গুলো দেখা দিলে আমরা আমাদের করণীয় কি, সেই সম্পর্কে যদি আপনি দর্শকদের সংক্ষেপে একটু বলেন। ধন্যবাদ সিফাত, আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। করোনা হলে আমরা কিভাবে বাসায় চিকিৎসা নিব বা কিভাবে আমরা বাসায় নিজেকে প্রস্তুতি নিব। কারো যদি করোনা পজিটিভ হয়ে অথবা কারো যদি করোনার লক্ষণ থাকে, তাহলে আমরা বাসায় হোম আইসোলেশনে একটা রুমে চলে যাব। এখানে 14 দিন থাকতে হবে। এই 14 দিনে আমাদের কি কি নিয়ম পালন করা লাগবে সেগুলো আমি বিস্তারিত বলছি। আমাদেরকে নিজেই একটা আইসোলেশন রুমে চলে যাব। রুমটা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, আলো বাতাস যুক্ত, চারিদিকে বাতাস আসা যাওয়া করতে পারে। এই সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র আইসোলেশন রুমে রাখবো আমরা। খাবারের তালিকার ভিতরে আমাদের মধ্যে ভিটামিন, মিনারেলস এবং আমিষযুক্ত খাবার। ভিটামিনের মধ্যে বেশিরভাগ সময় ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি যুক্ত খাবার বেশি খাবো এবং সাথে জিঙ্ক জাতীয় খাবারও আমরা খাবো। যদি করোনা পজিটিভ হয়, আমাদের ডেঙ্গি পড়লে চলবে না। মনকে অনেক শক্ত রাখতে হবে, আতঙ্কিত হওয়া যাবে না। আমাদের সব সময় একটু হাসি খুশি থাকতে হবে, আমাদের মনকে অনেক শক্ত রাখতে হবে। হালকা ব্যায়াম করব যাতে আমাদের মনোবল চাঙ্গা থাকে। বাসায় এই সময়ে পর্যাপ্ত বই পড়তে পারি, যাদের যে বই পছন্দ, অনেকে ধর্মীয় বই, অনেকে গল্পের বই অথবা টেলিভিশনও আমরা দেখতে পারি। এইগুলা অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদ। পর্যাপ্ত ঘুমাইতে পারি। ডাক্তার জাহিদ, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আপনার সাথে আরো কিছুক্ষণ কথা বলতে পারলে আমাদের ভালো লাগতো, আমাদের দর্শকরাও আরো অনেক কিছু জানতে পারতো। তো ডাক্তার জাহিদ, আসলে আপনাকে পরবর্তী আবার অন্য কোনো প্রোগ্রামে আবার ইনশাল্লাহ সুযোগ দেওয়া হবে। আপনি যদি সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। সবাইকে বলবো, সবাই স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন। বাংলাদেশ সরকার কর্তৃক 18টা যে নিয়ম আছে ওগুলা মেনে চলবেন। আর সবাই মাস্ক ব্যবহার করবেন, ঘন ঘন হাত ধুবেন সাবান পানি দিয়ে, আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। আর সবচেয়ে বেশি আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদ। আমরা একটু, প্রিয় দর্শকবৃন্দ, আমরা একটু ফিরে যেতে চাই ডাক্তার আসিফের কাছে। ডাক্তার আসিফ ইকবাল, আপনি কি শুনতে পাচ্ছেন? জি সিফাত, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে, আসলে অনেক সময় আমাদের দেশে দেখা যায় যে করোনা হওয়ার পরও, করোনা থেকে আমরা কোয়ারেন্টাইনে থাকলাম, আমরা আইসোলেশনে থাকলাম, তারপরেও দেখা যায় যে অনেক সময় পোস্ট কোভিড সিমটম যেটা, সেটা বা করোনার পরের যে লক্ষণ সমূহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে আসলে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারছি? ধন্যবাদ সিফাত, খুব সুন্দর একটি প্রশ্ন। আমাদের অনেকেরই প্রশ্নটা আমাকেও করেছেন, যে আমার পেশেন্টরাও করে থাকেন যে করোনার পরবর্তী সময়ে আমাদের কি করা উচিত, বা করোনা থেকে আমরা যখন হসপিটাল থেকে যখন আমাদেরকে ডিসচার্জ করা হয়, কিংবা আমরা যখন করোনা থেকে যখন সেরে উঠছি তখন কি করা উচিত। আসলে করোনা থেকে সংক্রমণের পর অনেকেরই অনেক ধরনের লক্ষণ থাকতে পারে। এই লক্ষণগুলোকে কালেকটিভলি একসাথে বলা হয় হচ্ছে লং কোভিড সিনড্রোম বা পোস্ট কোভিড সিনড্রোম। বাংলা যদি আমরা বলি যে করোনা পরবর্তী উপসর্গ। সাধারণত এই উপসর্গগুলোর মধ্যে রয়েছে প্রচন্ড ক্লান্তি লাগা বা অবসাদ লাগা। যেহেতু করোনা ভাইরাস আপনারা সবাই জানেন যে ফুসফুসকে বেশি আক্রমণ করে, সেজন্য শ্বাসকষ্ট, নিঃশ্বাসের দুর্বলতা, বুকে ব্যথা, বুক ধরফর করা, এই জাতীয় সিমটম গুলো হয়।
অনেকেরই নিয়মিত জ্বর হতে পারে, কাশি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, গলা ব্যথা হতে পারে, ডায়রিয়া, পেট ব্যথা, ক্ষুধা হ্রাস পেয়ে যাওয়া, গন্ধ বা স্বাদ সম্পূর্ণ চলে যাওয়া, অনেক সময় লাগে এটা ফিরে আসতে। এই ধরনের শারীরিক সমস্যাগুলো হতে পারে। আর মানসিকভাবে যদি মানে ব্রেইনের দিক থেকে যদি আমি বলি যে আমাদের ব্রেইনগত বা আমাদের মানসিক যে সমস্যাগুলো হয় তার মধ্যে অবশ্যই হতাশা, মানসিক অবসাদ, অনিদ্রা, তারপর স্মৃতি বা মনোযোগের ব্যাঘাত হওয়া, যারা স্টুডেন্ট আছে, যাদের কাজ করতে হয় রেগুলার, খুব কনসেন্ট্রেশন নিয়ে কাজ করতে হয়, তাদের খুব সমস্যা হয় এই জিনিসগুলোর কারণে। এবং সবচেয়ে বড় সমস্যাটা হয় কাদের, যাদের আগে থেকে প্রি এক্সিস্টিং কন্ডিশন আছে, অর্থাৎ আগে থেকে যদি কোনো রোগ থাকে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হাঁপানি বা অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা একটু দর্শকদের একটি প্রশ্ন নিয়ে নেই। একজন দর্শক প্রশ্ন করেছেন, গায়ে ব্যথা বা জ্বর থাকলে দ্বিতীয় ডোজ দেয়া যাবে কি? আচ্ছা, গায়ে ব্যথা বা জ্বর থাকলে আমরা সাধারণভাবে যেই কথাটা আমরা বলে থাকি যে লাস্ট 28 ডেজ এর মধ্যে যদি কারো করোনা পজিটিভ হয় কিংবা কোনো ধরনের জ্বর হয়, তাহলে খুব কশাস থাকতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যদি বর্তমানে যদি আপনার জ্বর থাকে বা গায়ে ব্যথা থাকে বা করোনার লক্ষণ থাকে, তাহলে কিন্তু কোভিড ভ্যাকসিন নেওয়া যাবে না। আপনাকে আগে সেরে উঠতে হবে, অ্যাটলিস্ট 4 উইকস ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আপনাকে করোনার ভ্যাকসিনটা নিতে হবে। আশা করি আপনার প্রশ্ন আনসার আমি দিতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নেই। মোহাম্মদ মাসুদ রানা একটি প্রশ্ন করেছেন যে আমার অ্যালার্জি আছে, আমি কি এখন ভ্যাকসিন নিতে পারবো? আমি সৌদি আরবে আছি। যে ডক্টর জনাব মাসুদ রানা, যিনি সৌদি আরব প্রবাসী, ওনার অ্যালার্জি আছে, তো এই মুহূর্তে কি উনি ভ্যাকসিন নিতে পারবেন কিনা? আচ্ছা, অ্যালার্জির ক্ষেত্রে যেটা হয়, অ্যালার্জি কিন্তু দু ধরনের হয়। একটা হচ্ছে মৃদু অ্যালার্জি, যেটা লোকাল অ্যালার্জি হয়, ভ্যাকসিন দিলে যেই জায়গাটাতে ভ্যাকসিন দেওয়া হয় সেইখানে একটু অ্যালার্জি হতে পারে। আরেকটা হচ্ছে জেনারেলাইজড অ্যালার্জি, এবং তার পরবর্তীতে একটু নাহিদও হয়তো আমার সাথে একমত হবেন যে অ্যানাফিল্যাক্সিস বলে একটা কথা আছে, যে খুব সিভিয়ার সমস্যা হয়ে যায়। তো যাদের এই অ্যানাফিল্যাক্সিস বা সিভিয়ার সমস্যা হয়, অর্থাৎ কোনো ওষুধে যদি কারো ঠোঁট ফুলে যায়, জিহ্বা ফুলে যায়, শ্বাসকষ্ট হয়, তাহলে আমার মনে হয় যে একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া উচিত ভ্যাকসিন নেওয়ার আগে। কিন্তু যদি লোকাল অ্যালার্জি যদি হয়, যে চামড়ার মধ্যে একটু অ্যালার্জি হলো বা যে জায়গাটায় দিলাম, তাহলে আমার মনে হয় যে আমরা যেটাকে বলি এখানে যে ক্ষতির চেয়ে লাভ বেশি, অর্থাৎ রিস্ক আউটওয়েজ দ্য বেনিফিট। তো আমরা আসলে সেই ক্ষেত্রে যদি চিন্তা করি, লোকাল অ্যালার্জি হলে আমার মনে হয় করোনা ভ্যাকসিন নিয়ে আনাটাই বেটার। কিন্তু সবসময় আপনার যদি অ্যালার্জি থাকে, আপনার যে লোকাল ডাক্তার আছে, চিকিৎসক আছে, তার পরামর্শ নিয়ে নেবেন, এবং সেটাই বোধহয় সবচেয়ে সেফ হবে। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। তো ডক্টর তানিম, আমরা যে বিষয়ে বলছিলাম, তো যাদের জন্য ওই বিষয়ে যদি একটু বলেন। আচ্ছা, তো আমি বলছিলাম যে যাদের আগে থেকে হৃদরোগ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে, তাদের এই ধরনের পোস্ট কোভিডে তাদের সংক্রমণ, পোস্ট কোভিডের যে লক্ষণগুলো তাদের এই ক্ষেত্রে আরো বেশি হয়। তাদের যে রোগগুলো আগে থেকে আছে, এগুলো কিন্তু আনকন্ট্রোলড হয়ে যেতে পারে। তো এই থেকে আমরা কি করে সতর্ক থাকতে পারি বা কেমন করে পরিত্রাণ পেতে পারি? প্রথম কথা হচ্ছে, কোভিড হওয়ার পর যখন আপনি সুস্থ হয়ে যাবেন, শরীরটাকে সুস্থ করার জন্য সময় দিতে হবে। অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে, প্রতিদিন নিয়ম করে আপনাকে ঘুমোতে হবে। 6 থেকে 8 ঘন্টা, আমরা বলি যে একটা সুস্থ মানুষের দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, এবং সেটা কিন্তু আপনাকে ঘুমোতে হবে। হালকা ব্যায়াম বা যে শরীর চর্চার কথা বললেন জাহিদ ভাই, সেটা কিন্তু করতে হবে। আর এই ব্যায়ামটা আমরা যেটা এখানে বলি যে খুব ইন্টেন্স ব্যায়াম হতে হবে বা খুব সাংঘাতিক ব্যায়াম হতে হবে, যে এরকম কিছু না। 30 থেকে 40 মিনিট আপনার সাধারণ হাঁটাহাঁটি করা, আমরা বাড়ির উঠানে বা যেখানেই সময় পেয়ে একটু হাঁটাহাঁটি করলাম, দিনে যদি আমরা 30 মিনিট হাঁটাহাঁটি করতে পারি, তাহলে কিন্তু এনাফ। আপনাকে খেয়াল রাখতে হবে শরীরচর্চা বা ব্যায়ামটা যেন আপনার শরীরকে এফেক্ট না করে, অর্থাৎ শরীরকে যেন আবার দুর্বল করে না ফেলে। তারপরে যারা ধূমপান করেন, আমি এই জিনিসটা আমি আমার সব রোগীদেরকে বলি যে আমি এর চেয়ে বেশি আমি গুরুত্ব কোনো কিছুতে দিতে পারি না। যারা ধূমপান করেন, দয়া করে ধূমপান করাটা ছেড়ে দেবেন, কারণ কোভিড আক্রমণ করে আপনার ফুসফুসে। আপনার ফুসফুসটা যখন আক্রান্ত হয়, তখন এটা রিকভারি করতে অনেক সময় লাগে। তার মধ্যে যদি আমরা ধূমপান করি, সেই রিকভারি টাইমটা অনেক বেশি লাগবে, এবং সেই টাইমটা হওয়ার জন্য কিন্তু আপনার ফুসফুসটা অনেক দুর্বল হয়ে যাবে, এবং এটা থেকে হাঁপানি, সিওপিডি, অনেক মারাত্মক ধরনের অসুখ হতে পারে। তো ধূমপানটা কিন্তু সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। জাহিদ ভাই যেটা অলরেডি বলে গেছেন, পুষ্টিকর খাবার খেতে হবে। নট নেসেসারি যে আপনাকে খুব দামি খাবার খেতে হবে। আমাদের আশেপাশে যা আছে, শাকসবজি, ডিম, আমাদের দেশীয় মাছ,
এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন মিনারেলস আছে, আমরা এগুলো খেতে পারি। পরিমিত পানি পান করতে হবে। আর যাদের শারীরিক অন্যান্য রোগ বালাই আছে, অর্থাৎ ডায়াবেটিস, হার্টে যাদের প্রবলেম আছে, ওই রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, রেগুলার ওষুধ খেতে হবে। এই রুটিনগুলো যদি আমরা নিয়মিত পালন করতে পারি, তাহলে ধীরে ধীরে আমরা এই পোস্ট কোভিড থেকে আস্তে 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 সেরে উঠতে পারবো। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, অধৈর্য হলে চলবে না, আপনাকে সময় দিতে হবে, শরীরটাকে সুস্থ হওয়ার জন্য সময় দিতে হবে, শরীরের যত্ন নিতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো আমরা একটু আবার ডাক্তার নাহিদ ফারজানা। জি ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। জি ম্যাডাম, আপনার কাছে এই মুহূর্তে আমাদের প্রশ্ন সেটি হচ্ছে, আমাদের তো আসলে আমরা একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, যে প্রতিরোধের চেয়ে প্রতিকারই শ্রেয়, প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়। আসলে করোনা হওয়ার পর যে অবস্থা, আসলে আমরা জানতে পারছি যে আসলে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এখনো, সারা বিশ্বের সিমটোমেটিক ট্রিটমেন্ট চলছে। তো আসলে এই করোনাটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। ধন্যবাদ সিফাত গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। আমরা যদি একটু বিশ্লেষণে যাই, কেন এত স্বাস্থ্যবিধি মানার কথা বলা হচ্ছে, কেন এখানে জোর দেওয়া হচ্ছে, কেন বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানুন, স্বাস্থ্যবিধি মানুন এবং স্বাস্থ্যবিধি মানুন। প্রথমত, পরিসংখ্যান বলছে যে নতুন ভাইরাসে তরুণরাই বেশি আক্রান্ত হচ্ছে, কেননা তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম লক্ষ্য করা যাচ্ছে। এদের মধ্যে লক্ষণ কম থাকে বা কিছুই থাকে না হয়তো বা, যার কারণে সহজেই পরিবারের অন্যান্য সদস্য এবং আশেপাশের সবার মধ্যে অজান্তেই রোগটা ছড়িয়ে পড়ছে। কারণটা কি? কারণ হচ্ছে বর্তমান যে ভেরিয়েন্ট, যেটা বলি আমরা সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, ইউকে ভেরিয়েন্ট যারা চলছে, সেগুলো 70% বেশি বা 70% বেশি বেগে রোগ ছড়ায় আগের করোনার চেয়ে। এই যে তার পাওয়ারটা যে বেশি, এর কারণে খুব দ্রুত বেগে আমাদের রোগটা ছড়িয়ে পড়ছে। দ্বিতীয়ত কি, বিশাল জনসংখ্যার অনুপাতে চিকিৎসা ব্যবস্থা এবং হাসপাতালের সুবিধা আমাদের খুবই সামান্য। 17 কোটি জনগোষ্ঠীর জন্য হয়তো বা আমাদের বেড সংখ্যা 5,000-এরও কম। কি করণীয় আছে আমাদের এখানে? তৃতীয়ত, যদি আমি বলি, বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাস সহসাই পৃথিবী থেকে নির্মূল হবে না। ডেঙ্গুর মতে এই ভাইরাস নিয়েই আমাদেরকে আগামী বেশ কয়েক বছর টিকে থাকতে হবে যুদ্ধ করে। তাহলে আমাদের এমত অবস্থায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মানা এবং স্বাস্থ্যবিধি মানা। তাহলে কি এই স্বাস্থ্যবিধি? কেন সবাই স্বাস্থ্যবিধি বলছে? জিনিসগুলো কি? খুবই সামান্য কিছু জিনিস। মাস্ক পরা। মাস্ক পরার যদি আমরা ধরি, মাস্ক কি ধরনের মাস্ক পরবো? সবাই বলে মাস্ক হতে হবে 2 লেয়ারে। প্রথম লেয়ারটা নিজের জন্য, নিজের সেফটির জন্য, দ্বিতীয় লেয়ারটা বাইরে কারোর কাছ থেকে নিজেকে রক্ষার জন্য। মাস্কটা এরপর যদি বলে আমি মাস্কটা কিভাবে করবো, মাস্কটা করবো এমন ভাবে যাতে আমার প্রবেশ পথ, যেমন নাক, মুখ, এই প্রবেশ পথগুলো আমার বন্ধ হয়, সিল হয়, এবং এটা যেন একটু ফিট হয় আমার শরীরে, কোনোভাবে যেন বাতাসটা কোনো স্পেস না থাকে। আমি তো কেন করবো? আমরা যদি ডিসপ্লেটা দিতে যাই, আমরা দেখতে পাচ্ছি যে যখন কেউ মাস্ক পরছেন না, আক্রান্ত এবং আক্রান্ত ছাড়া, তখন রিস্ক দেখা যাচ্ছে 90%। এটা বলা হয় 90 থেকে 100%, যে কারণেই আক্রান্ত হওয়ার রিস্ক। তারপর যখন যখন মাস্ক পরছেন কিন্তু আক্রান্ত ব্যক্তি মাস্ক পরছেন না, উনি ছড়িয়ে দিচ্ছেন, তখন আমার নন আক্রান্ত মানুষের করোনা আক্রান্ত হওয়ার ভাগ 30% নেমে আসে, যেহেতু উনি মাস্ক পরছেন। যখন আক্রান্ত ব্যক্তি মাস্ক পরছেন, তখন সেটা কিন্তু 5% নেমে আসছে। আর যখন দুজন ব্যক্তি মাস্ক পরছেন, তখন দেখেন সেটা 1.5 মানে 1.5 নেমে আসছে, মানে 90% থেকে 1.5 আর যখন ওনারা পারফেক্ট দূরত্ব মানছেন 0% নেমে আসছে। তাহলে মাস্কের প্রয়োজনীয়তাটা আমি অবশ্যই বুঝাতে পেরেছি আশা করি। আর অবশ্যই এখানে জি ম্যাডাম, আসলে আপনি যেহেতু মাস্ক সম্পর্কে বলছিলেন, মাস্ক নিয়ে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, জনাব মহিনুদ্দিন সরকার। সাধারণত আমরা যেসব ফেস মাস্ক ব্যবহার করি, নর্মাল ক্লিনিক্যাল মাস্ক অথবা কাপড়ের মাস্ক, এগুলো কতটুকু নিরাপদ? ম্যাডাম, আপনি যদি এই বিষয়ে একটু বলেন। নর্মাল ফেস মাস্ক, কাপড়ের মাস্ক, ক্লিনিক্যাল মাস্ক কতটুকু নিরাপদ? জি ধন্যবাদ। মাস্কের ব্যাপারে যদি বলতে চাই, মাস্কটা 2 লেয়ার 3 লেয়ার হলেই ভালো। সেক্ষেত্রে আমরা যে সার্জিক্যাল মাস্ক ইউজ করি, ওটা ডিসপোজেবল সার্জিক্যাল মাস্ক। এখন যখন করোনা মানে সংক্রমণ অনেক বেশি, আমরা ওয়ান টাইম ইউজ করতে পারি। আর যদি আমি কাপড়ের মাস্কটা ইউজ করি, সেক্ষেত্রে অবশ্যই এটা 2 লেয়ার হতে হবে এবং অনেকগুলো থাকতে হবে। আমি একটাকে বারবার ইউজ করবো না, ধুয়ে আমি বেশ কয়েকটা সাইক্লিক্যাল ভাবে ব্যবহার করবো, ক্যাপ দিয়ে ব্যবহার করবো। তবে 2 লেয়ার হতেই হবে, ভিতরের লেয়ার এবং বাইরের লেয়ার।
তো একটা যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, আসলে একটা ইনফরমেশন, 2 বছরের কম বয়সী শিশুদের মাস্ক ব্যবহার করা নিষেধ, তবে ব্যবহার করতে পারবে মায়ের অবজারভেশন, তবে ব্যবহার না করাই ভালো। সেজন্য বাচ্চাদের বাইরে নিয়ে যাওয়াই বেটার। তারপরে আসছি আমরা হাত ধোয়াতে। হাত ধোয়াটা আমরা কেন হাত ধোয়াটা এত ইম্পর্টেন্ট, কি দিয়ে হাত ধোবো? বলা হয়ে থাকে যে সাবান দিয়ে হাত ধোবো এবং 20 সেকেন্ড ধরে একটানা হাত ধোবো। তাহলে কি হবে? ভাইরাসের যে বাহিরের যে আবরণ, বাহিরের যে শক্ত দেয়াল, সেটা ভেঙে যাবে, ভাইরাস অকার্যকর হয়ে যাবে। কেন আমি হাতটা ধুচ্ছি, কি দিয়ে ধুচ্ছি? সাবান দিয়ে ধুতে পারি, স্যানিটাইজার ব্যবহার করতে পারি। স্যানিটাইজার যদি হয় সেটা অবশ্যই 70% অ্যালকোহল থাকতে হবে, যেটা ভাইরাসের বাহিরের দেয়ালটাকে ধ্বংস করতে পারে। হাত ধোয়াটা এতটাই ইম্পর্টেন্ট। কেন আমি হাতটা ধোবো? কারণ নাক এবং মুখের পরে তৃতীয় আমার যে ভাইরাসের এন্ট্রি পয়েন্ট বা প্রবেশ পথ, সেটা হচ্ছে আমার হাত। হাতটা যদি পরিষ্কার না রাখি বা হাতটাকে যদি সেফ না রাখি, আমার কিন্তু আক্রান্ত হওয়ার ইয়াটা থেকেই যাচ্ছে, রিস্কটা থেকেই যাচ্ছে। এরপর হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা, সেটা হচ্ছে 3 থেকে 6 ফুট। এটা কেন? আমি অলরেডি দেখিয়েছি, 6 ফুট দূরত্বে যখন আমি থাকি তখন কিন্তু আমার আক্রান্তের হার 0-তে নেমে আসছে। আসলেই তাই, 6 ফুট দূরত্ব থেকে আমি যদি 15 মিনিট কথা বলি, আমি কিন্তু আক্রান্ত হওয়ার ভাগ তখনও আমার 0-তে থাকে। মাস্ক পরিধানরত অবস্থায় আমি যদি 6 ফুট দূরত্বের কাছাকাছি থেকে 4 মিনিটের পর থেকে আমার আক্রান্ত হওয়ার চান্সটা বেড়ে যায়। এই জন্য হচ্ছে দূরত্বটা এতটাই ইম্পর্টেন্ট। আরেকটা বলা হয়ে থাকে জনসমাগম বা বদ্ধ এরিয়া এড়িয়ে চলবে। এটা কেন বলা হয়? এটা আমরা একটু জেনে রাখি। রোগ হওয়ার জন্য আমাদের লাগে 1000 ভাইরাল পার্টিকেল, মানে 1000টা ভাইরাস লাগে রোগ হওয়ার জন্য। যখন একজন আক্রান্ত ব্যক্তি নর্মাল শ্বাস প্রশ্বাস নেন, উনি 20 ভাইরাল পার্টিকেলের বেশি বের করেন প্রতি মিনিটে। নর্মাল শ্বাস প্রশ্বাসে ওনার 20টা ভাইরাস বের হতে থাকে। আর উনি যখন কথা বলতে থাকেন তখন 200 ভাইরাস বের হতে থাকে প্রতি মিনিটে। আর উনি যখন হাঁচি বা কাশি দেন, একটা কাশি বা হাঁচিতে ওনার 200 মিলিয়ন ভাইরাস বের হয়ে যায় এবং এটা বাতাসে অনেকক্ষণ পর্যন্ত ভাসতে থাকে। আমি যখন বদ্ধ এলাকায় থাকবো, যখন একজন আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দিবেন, সেই ভাইরাস কাউকে আর রেহাই দিবে না। এই জন্যই বলা হয় জনসমাগম এড়িয়ে চলবেন, বদ্ধ জায়গায় এড়িয়ে চলবেন। এবং সর্বশেষ ভ্যাকসিন দিব এবং ভ্যাকসিন দিব। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা আবারও আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের মাঝে আরেকজন বিশেষ অতিথি এসে উপস্থিত হয়েছেন, জনাব ডক্টর এম.এস. আক্তার। জি স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। স্যার, আসলে আপনিও শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। জনাব ডক্টর এম.এস. আক্তার, প্রিয় দর্শকবৃন্দ, আমাদের মাঝে ডক্টর এম.এস. আক্তার এসে উপস্থিত হয়েছেন, যিনি বর্তমানে স্বজন কল্যাণ সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যে স্যারের সম্পর্কে যদি আমি সংক্ষেপে কিছু বলি, তাহলে আসলে অনেক কথাই আছে, বলে শেষ করা যাবে না। তিনি কুমিল্লা জিলা স্কুলের ছাত্র ছিলেন, সেখান থেকে তিনি এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং বোর্ডে স্ট্যান্ড করেছেন। তারপর তিনি ঢাকা কলেজ এবং তারপর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। তারপর তিনি আয়ারল্যান্ড থেকে ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সেন্ট্রাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পেডিয়াট্রিক্স কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সেন্ট্রাল মেডিকেল কলেজের গভর্নিং বডির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও জড়িত।